2025 সালে যদি আপনি একটি জমি কিংবা স্থাবর সম্পত্তি ক্রয় করার কথা ভাবেন, তাহলে চলমান বিডিএস ভূমি জরিপ এবং নতুন ভূমি আইন ও আনুষঙ্গিক আইনের সমন্বয়ে আপনাদেরকে কিছু পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসতে হবে, কিংবা কিছু নতুন নিয়ম মেনে আপনাদেরকে একটি সম্পত্তি কিংবা স্থাবর জমি ক্রয় করতে হবে। এখন আপনি যদি এই নিয়মগুলো না মানেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে ওই জমির মালিকানা সংক্রান্ত নানান ধরনের জটিলতায় পড়তে পারেন। আজকে আমি এই ভিডিওটিতে নতুনভাবে এই সকল আইন এবং বিডিএস ভূমি জরিপের আলোকে একটি জমি কিভাবে নিষ্কণ্টকভাবে ক্রয় করবেন, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে আপনাদেরকে কিন্তু ধৈর্য সহকারে প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি চেপে দিয়ে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো জমি কিংবা স্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যে ক্রেতা, তাকে কিন্তু বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ওই নির্দেশনাগুলো মেনেই সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয়। তারপরেও আমরা তাড়াহুড়া কিংবা অসাবধানতা কিংবা আইন কানুন সম্পর্কে অজ্ঞ থাকার কারণেই অনেক সময় নানান ভুল করে থাকি। তবে এই ভুলগুলো কখনো কখনো আবার সংশোধন করার মতো সুযোগ থাকে না। 2025 সালে যেহেতু কিছু বিষয় সামনে উঠে আসবে, অর্থাৎ নতুন ভূমি আইনের পুরোপুরি কার্যকারিতা শুরু হয়ে যাবে এবং চলমান বিডিএস ভূমি জরিপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তাই সম্পত্তি ক্রয় করার আগে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার কষ্টে উপার্জিত অর্থ কিন্তু পুরোটাই নষ্ট হওয়ার সুযোগ রয়েছে। তো যখন একজন ব্যক্তি একটি সম্পত্তি কিংবা স্থাবর জমি ক্রয় করার চিন্তা করবেন, তখন সর্বপ্রথম তাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো, আপনি যে জমিটি সিলেক্ট করেছেন ক্রয় করার জন্য, সেই জমিটির বাজার মূল্য কত। অনেক সময় আমরা কিছু কৌশল অবলম্বন করি, বাজার মূল্য যেটি তার থেকে দলিলে কিন্তু কম টাকা উল্লেখ করে রাখি। এখন এতে করে যে বিষয়টি আসে সেটি হলো, রেজিস্ট্রেশন ফিটা কিছুটা কমে যায় এবং পরবর্তীতে আমরা ওই দলিলের বলে যখন সম্পত্তি বিক্রয় করতে চাই, যখন একটি প্রজেক্ট সরকার গ্রহণ করে, তখন সেই জমির বাজার মূল্য দলিলে উল্লেখিত দামের থেকেই কিন্তু ক্রয় করে। কারণ আপনি যদি বেশি মূল্যে সম্পত্তি ক্রয় করেন এবং সম্পত্তির বাজার মূল্য যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরে আপনার ওই জমিটি বিক্রয় করার ক্ষেত্রে ব্যাপকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া একটি জমির বাজার মূল্য আশেপাশের যে সকল ব্যক্তির জমি রয়েছে সেই সকল ব্যক্তির সঙ্গে কথা বললেই ব্যাপকভাবে কিন্তু আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, সেটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে আপনার মালিকানা যাচাই করতে হবে। যে ব্যক্তির কাছ থেকে আপনি জমি ক্রয় করার চিন্তা করছেন, সেই ব্যক্তির মালিকানা ঠিক রয়েছে কিনা এবং ওই ব্যক্তি ওই সকল সম্পত্তি বিক্রয় করার উপযুক্ত ব্যক্তি কিনা, এটি কিন্তু সর্বপ্রথম যাচাই করার বিষয়। অরিজিনাল মালিক ছাড়াও সম্পত্তি বিক্রয় করার কিন্তু কিছু এখতিয়ারাধীন ব্যক্তি রয়েছে। অর্থাৎ যদি অরিজিনাল মালিক কাউকে আমোক্তারনামা দেয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির মতোই প্রভাব খাটিয়ে এবং সরাসরি হস্তক্ষেপ করে কোনো সম্পত্তি বিক্রয় করার ক্ষমতা রাখেন। এক্ষেত্রে ওই সকল ব্যক্তির ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক মতো যাচাই করে দেখতে হবে। এক্ষেত্রে আপনারা কোনো একজন অভিজ্ঞ ব্যক্তি কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন। তাছাড়াও আমি যে পদক্ষেপগুলোর কথা বলবো সেগুলো মেনেও কিন্তু আপনারা সম্পত্তি যাচাই বাছাই করে ক্রয় করার সুযোগ পাবেন। এখন সর্বপ্রথম যে ব্যক্তির সম্পত্তির মালিক, সেই ব্যক্তির কাছে কি প্রকৃতির দলিল রয়েছে এবং ওই দলিলগুলো কার্যকারী কিনা কিংবা সঠিক কিনা, এটি যাচাই করার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দলিলে সর্বপ্রথম একটি বিষয় উপলব্ধই হয়, সেটি হচ্ছে দলিল যখন তৈরি করা হয় তখন ওই দলিলের কিন্তু একটি সিরিয়াল নাম্বার দেয়া থাকে এবং সাল নাম্বার দেয়া থাকে। অর্থাৎ দলিলটি কত সালে তৈরি করা হয়েছে এবং কত নম্বর সিরিয়ালে রয়েছে। আপনি সেই সিরিয়াল নাম্বার এবং সাল ধরে যদি সাব রেজিস্ট্রি অফিসে যান, তাহলে সেখানে গিয়ে দেখবেন একটি সূচি বই রয়েছে। সেই সূচি বইয়ে সেই সাল ধরে আপনি যখন তল্লাশি দিবেন, তখন দাগ নাম্বার এবং ওই দলিলটি বালাম বইয়ের কত পৃষ্ঠায় উল্লেখিত রয়েছে এটি বের হয়ে আসবে। তারপরে আপনি
ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী বালাম বই যখন খুঁজবেন তখন সেখানে একটি দলিলের নকল থাকে। সেই নকলটি হচ্ছে ওই সম্পত্তির বর্তমানে যে মালিক তার মালিকানা প্রমাণ। ওই নকলের সঙ্গে আপনাকে উপস্থাপিত অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন তিনি যে দলিলটি আপনাকে দিয়েছে যাচাই করার জন্য সেটির সাথে যদি সামঞ্জস্য থাকে, কোনোভাবে অমিল না থাকে এবং পুরোপুরি যদি হুবহুব মিল থাকে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি হচ্ছে ওই সকল সম্পত্তির মালিক। এবং দ্বিতীয় স্টেপে যে বিষয়টি পর্যবেক্ষণ করতে হবে সেটি হলো সম্পত্তিতে ওই ব্যক্তি ভোগ দখলে রয়েছে কিনা। অনেক সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে সম্পত্তির যদি কোনো গ্যাঞ্জাম থাকে তাহলে যে ব্যক্তি ভোগ দখলে নেই তিনি কিন্তু দলিল বলে বিভিন্ন ডকুমেন্ট যাচাই বাছাই করে অন্য ব্যক্তিকে বিক্রয় করে দেয়। এক্ষেত্রে বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে মাঠ পর্চা এবং সর্বশেষ খতিয়ান হালনাগাদ কার নামে রয়েছে এই বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে। এবং খতিয়ান যাচাই বাছাই করার ক্ষেত্রে যতদূর পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ সেই সিএস রেকর্ডীয় খতিয়ান থেকে শুরু করে বর্তমানে যে রেকর্ডীয় খতিয়ানটি আপনি যাচাই করছেন এটির সঙ্গে কোনো অসামঞ্জস্য রয়েছে কিনা এবং মালিকানা হস্তান্তরের যে চেইনটা এটি কোনোভাবে ব্যাঘাত ঘটেছে কিনা এই বিষয়টি আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। যদি কোনোভাবে মাঝখানে কোনো ব্রেক থাকে কিংবা মালিকানা পরিবর্তন হয় তাহলে কিসের ভিত্তিতে মালিকানা পরিবর্তন হয়ে গেল এই বিষয়টিকে আপনাকে ভালোভাবে উপলব্ধি করে তারপরে দেখতে হবে। এবং সর্বশেষ যে ধাপটি সেটি হলো ওই সকল সম্পত্তির অনুকূলে যে দলিলটি আপনাকে দেয়া হয়েছে সেই দলিলে উল্লেখিত জমির দাগ নাম্বার, মালিকানা কার নামে রয়েছে সকল কিছু ঠিকঠাক রয়েছে কিনা মাঠ পর্যায়ে গিয়ে আপনাকে ঠিকঠাক মতো যাচাই করে দেখতে হবে। এবং পারিপার্শ্বিক যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানায় রয়েছে অর্থাৎ সম্পত্তিটির তফসিল অনুযায়ী ডানে বায়ে সামনে পিছনে কোন ব্যক্তিরা রয়েছে সেই সকল ব্যক্তির সঙ্গে আপনি সরাসরি কথা বলে দেখতে পারেন যে সম্পত্তিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই সম্পত্তির কোনো মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে কিনা। এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অবলম্বন করে তারপরে আপনাদেরকে পরবর্তী স্টেপে যেতে হবে সেটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশন। এখন দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক নিয়ম না থাকলেও কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি একটি দলিল যখন তৈরি করবেন সেই দলিলটি অবশ্যই আপনাকে ঠিকঠাক মতো যাচাই করে দেখতে হবে। অর্থাৎ আপনি ক্রয় বিক্রয় সূত্রে যে দলিলটি কিংবা যে সম্পত্তির অনুকূলে আপনি ডকুমেন্টটি তৈরি করছেন সেখানে যে তথ্যগুলো থাকার কথা সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। অনেক সময় করণিক ভুলের কারণেই সম্পত্তির দলিল কিন্তু অকার্যকর হওয়ার সুযোগ রয়েছে। এখন যে সম্পত্তিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই সম্পত্তির যে দাগ নাম্বার কোনো কারণে যদি দলিলে করণিক কিংবা লেখার মাঝে কোনো ভুলের কারণে আপনার তাড়াহুড়োর কারণে এই যে দাগ নম্বরে কোনো ধরনের ভুল হয় তাহলে আপনি কিন্তু সম্পত্তিটি পুরোটাই বাতিল কিংবা ওই ক্রয় বিক্রয়টাই বাতিল হওয়ার সুযোগ রয়েছে। দলিলে যদি দাগ নাম্বার ভুল হয় সেটি সংশোধন করতে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। তারপরে সম্পত্তি যে দাতা গ্রহীতা এদের ঠিকঠাক মতো নাম রয়েছে কিনা এবং দলিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তফসিল। তফসিলেই কিন্তু ধরা হয় একটি সম্পত্তির মূল বিষয়। সেই তফসিলের সকল কিছু ঠিকঠাক রয়েছে কিনা এটি অবশ্যই আপনারা সময় করে আগে নিজে দেখে শুনে ভালোভাবে বুঝে তারপরে দলিলটি রেজিস্ট্রেশন করার জন্য পাঠাবেন। এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনারা ঠিকঠাক মতো যাচাই করেন তাহলে বর্তমানে যে ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন করা হয়েছে সেই আইন এবং চলমান বিডিএস ভূমি জরিপে যে সকল ব্যক্তি সম্পত্তির অনুকূলে মালিকানা পাবেন তারা যেভাবেই মালিকানা পাক না কেন এবং যে সকল ব্যক্তি সম্পত্তিটি বিক্রয় করতে চাচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে কিন্তু আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন। তারপরে আপনারা যখন একটি সম্পত্তি ক্রয় করবেন তখনই কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে আপনাদের কোনোভাবে প্রতারিত করার সুযোগ থাকবে না। এই বিষয়গুলো যদি না মেনে আপনারা তাড়াহুড়ো করে সম্পত্তি আরেকজন ক্রয় করবে আপনি সম্পত্তিটি ক্রয় না করলে পরবর্তীতে বিপদে পড়বেন, তাই রাতের আধারে টাকা বেশি লাগবে এই ভয়ে কিংবা যে কোনো একটি পন্থায় যদি সম্পত্তি ক্রয় করেন এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি রিলেটেড কোনো ঝামেলায় পড়েন তাহলে কিন্তু আপনারা উত্তরণের পথ খুঁজে পাবেন না। কোনো ভুল পদক্ষেপ নিয়ে কোনো জমি কিংবা স্থাবর সম্পত্তি ক্রয় করার থেকে যাচাই বাছাই করে বেশি দামে এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে সম্পত্তি ক্রয় করাই সর্বোত্তম কাজ। আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের পরবর্তীতে
কোনো জমি ক্রয় করার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কিংবা ভবিষ্যতে মালিকানা সংক্রান্ত কোনো ঝামেলায় পড়তে হবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।